আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে রিলে মশাল মিছিলের মতন। আমরা এটা শুরু করব হাইল্যান্ড পার্ক থেকে এবং এটা শেষ হবে শ্যামবাজারে। রিলে মশাল মিছিল এই কারণে, হাইল্যান্ড পার্ক থেকে একটি মশাল জ্বালিয়ে হাইল্যান্ড পার্ক থেকে নেক্সট যে পয়েন্ট অফ মিটিং আছে সেখান অবধি একটি মিছিল করে গোড়ায় কোথাও এটা ইন্ট্রোডিউস করা জরুরি, গোড়ায় কোথাও গলতটা খুঁজে পাওয়া। আন্দোলনে বারবার দুটো কথা উঠে এসছে, তার মধ্যে অন্যতম কথা ছিল বিনীত গোয়েলের পদত্যাগ এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও আমরা শুনেছি। সেখান থেকে আমরা গতকাল দেখলাম এরকম একটা পদক্ষেপ, কিন্তু সেখানে আমি বারবার একটা কথা বলছি, রাজ্য থেকে পদত্যাগ কিন্তু নয়, বা রাজ্যের সম্পূর্ণ রাজ্যের আধিকারিক হিসেবে তিনি কিন্তু পদত্যাগ করেননি, তিনি জাস্ট অপসারিত হয়েছেন এবং অন্য আরেকটি পদে গেছেন। কি মনে হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে না কেন, বা সম্পূর্ণ রাজ্য থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন? দেখুন, বারেবারেই যে কথাগুলি এই আন্দোলন থেকে উঠিয়ে আনার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে কাঠামোগত বদল ছাড়া কোনো ধরনের সুস্থ সমাজের দিকে এগোনো সম্ভব নয়। সেখান থেকে আমরা এটা মনে করছি না যে কোনো মানুষেরই শুধুমাত্র পদত্যাগ দিয়ে কোনো ধরনের সমাজ গড়নের দিকে যাওয়া সম্ভব। সেটা সিপি হতে পারেন বা সেটা মুখ্যমন্ত্রী হতে পারেন। আমি এই দুটো বললাম কারণ আন্দোলনের নানান প্রান্ত থেকে এগুলি উঠে এসেছে। জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলি ছিল সেই তাদের আন্দোলনের পূর্ণ সমর্থনে আমরা দাঁড়িয়েছি, কারণ তারা যে ধরনের পরিস্থিতি উপক্রম করে ওখানে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন, তাদের দাঁড়াতে বাধ্য করা হয়েছে, সেই পরিস্থিতি যাতে অ্যাবসলিউটলি বদলে যায় সেটি আমরাও চাই। কিন্তু আমাদের আন্দোলনের তরফ থেকে আরও বৃহত্তরভাবে বিষয়টা অ্যাড্রেস করার চেষ্টা হয়েছে এবং আমরা বারে বারে এই কথাটি বলছি যে একজন আমলা পদত্যাগের পরে অন্য আমলা আসতে পারেন, কিন্তু গোটা সমাজের যে ধরনের চিন্তাভাবনা সেটা যদি কোথাও বদলের দিকে না যাওয়া হয় তাহলে শুধুমাত্র মানুষ বদল দিয়ে বিষয়টা হবে না। সেই কারণেই স্কুল থেকে আমাদের লিঙ্গ সাম্যের কথা পড়ানোর কথা আমরা বারে বারে বলে আসছি, যে আইসিসিগুলি সংগঠিত হয়েছে, যেখানে হয়েছে সেখানে আরোটাই নিরপেক্ষ করা উচিত, যেখানে হয়নি সেখানে প্রথমে সংগঠিত করা উচিত। সুরক্ষিত গণপরিবহনের দাবি উঠে এসেছে, জেলায় জেলায় মহিলা পুলিশ থানার দাবি উঠে এসেছে, স্ট্রিট লাইটের দাবি উঠে এসেছে। তো আমরা বুঝতে পারছি যে আসলে এই আন্দোলনের প্রেক্ষিত এবং এখানে যে মহিলারা পার্টিসিপেট করছেন তাদের অবস্থা কতটা নিচু স্তরে এখনও অবধি তাদের দরকার কোনো ইন্টারভেনশনের। কারণ এখানে বহু মহিলা বলছেন তাদের স্ট্রিট লাইট পর্যন্ত নেই, তারা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন তার কারণে। সুতরাং আমরা বারে বারে এই কথা বলছি যে শুধুমাত্র পদত্যাগ নয়, বা আমরা এতদিন ধরে যে ক্যাপিটাল পানিশমেন্ট দেখে এসেছি সেইখান থেকেও আমরা বিষয়টা দেখতে পাচ্ছি যে রেপ কমে যাচ্ছে না। সুতরাং আমাদের গোড়ায় কোথাও এটা ইন্ট্রোডিউস করা জরুরি, গোড়ায় কোথাও গলতটা খুঁজে পাওয়া জরুরি এবং তার একটি নির্বারণ করা জরুরি। যে না থাকলে রাত দখল হতো না, সেটা রিমঝিম সিনহা। এবং এই যে রাত দখল, সেখানে বারবার একটা কথা বলা হয়েছিল যে রাতে মহিলাদের সেফটি, বা রাতে মহিলারা দখল করতে পারবে সেই ক্ষমতা তাদের আছে। সেখানেই যে রাত্রি সাথী যে একটা কথা চালু হলো, এবং সেখানে আমরা দেখছি সুপ্রিম কোর্টেও আজকে সেই কথা উঠেছে যে রাতে মহিলারা কাজ করতে পারবেন না, এবং সেখানে প্রায় অবাক বলা চলে বিচারপতি। তো সেখানে যদি রাজ্য থেকে এরকমভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তিনি নিজে মহিলা হয়ে, তিনি মেয়েদেরকে বেরোতে বারণ করেন, মহিলাদেরকে বেরোতে বারণ করেন, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে তুমি একজন মহিলাদের সুরক্ষা নিয়ে যিনি তুমি কাজ করছো, সেটাকে নিয়ে তুমি কি বলবে? দেখুন, সবচেয়ে প্রথমেই যখন এই প্রেস রিলিজটা বেরিয়েছিল তখনই আমরা এটা বলেছিলাম যে এই ধরনের মধ্যযুগীয় আইডিয়া থেকে আমরা তফাৎ থাকতে চাই। কারণ উনি তার প্রেস রিলিজে বলেছিলেন যে মহিলাদের রাতে না বেরোনোই ভালো। সেটা আমরা একেবারেই মনে করি না। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স এবং ম্যারিটাল রেপকে উনি কোনো ধরনেরই ইম্পর্টেন্স দিচ্ছেন না। কিন্তু বহু সার্ভেতে আমরা দেখতে পাই যে এই ধরনের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে এবং একজন মহিলা যখন প্রথম অ্যাবিউসের শিকার হন বা ভায়োলেন্সের শিকার হন, অনেক সময় মেজরিটি কেসে তারা নোন পার্সনের থেকে শিকার হয়েছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র বাইরে বেরোলেই যে অ্যাবিউস বা ভায়োলেন্স ঘটছে সেটা নয়। এবং রাত্রিরের সাথীর যে কথাটি উনি বলেছিলেন, এটি একটি ভেগ, মানে দু শব্দের একটি কথা। রাত্রিরের সাথী আসলে কারা হবেন, তাদের কি ট্রেনিং দেওয়া হবে, তারা মানসিকভাবে কি মনে করবেন, এই গোটা ডিটেলটা কিন্তু সেখানে কোথাও দেওয়া ছিল না। আমরা দেখছি যে হুলিগান অ্যাট্যাক হলে ট্রেন্ড পুলিশ অফিসার্স পালাতে বাধ্য হচ্ছেন। তাহলে রাত্রিরের সাথী হিসেবে যাদেরকে নিয়ে আসার কথা বলা হয়েছে তাদের ট্রেনিং প্রক্রিয়া কি, তাদের সঙ্গে জেন্ডার নিয়ে কতটা আলোচনা করা হবে, তারা কতটা সেন্সিটিভলি বিষয়টা দেখবেন, কতটা র্যাশনালি বিষয়টা দেখবেন, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আসলে বিস্তারে আলোচনা হওয়া দরকার। শুধু 10টি পয়েন্টের 10টি সেন্টেন্সে ব্যাপারটা বলে দিলে খুবই দুর্ভাগ্যজনক যে এখনও তিনি ব্যাপারটা অ্যাড্রেস করে উঠতে পারছেন না। আমরা আশা করছি যে পরবর্তীকালে তিনি নিশ্চয়ই অ্যাড্রেস করবেন বা কোনো দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার এই বিষয়কে অ্যাড্রেস করবেন।
যারা এই আন্দোলনে একদম সামনে থেকে লড়েছেন, আমরা দেখেছি নয় তাদের অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়া হয়েছে, নয় এরকম আমরা এই সম্প্রতি দেখতে পেলাম রূপসা মণ্ডল একজন ছাত্রী এবং তারপরে রাজনৈতিক নেতা হিসেবে কলতান দাশগুপ্ত, তাদেরকেও অ্যারেস্ট করা হলো। কোনোভাবে কি রিমঝিম সিনহার প্রতিও কোনো রকম আঙুল উঠতে পারে বা কোনোভাবে তার লাইফেও কি রিস্ক রয়েছে? প্রচুর ফেক নিউজ তো ছড়ানো হচ্ছেই, কারণ প্রথম থেকেই বলা হয়েছে যে আমি নয় বিজেপির থেকে টাকা নিয়েছি, নয় আমি তৃণমূলের থেকে টাকা নিয়েছি, নয় আমি রাম বা বাম যে কোনো একটি। সেটি তো আমাদের নেত্রী মোটামুটি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর কি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি মনে করি যে এই ধরনের আন্দোলন যেহেতু একটি চিরাচরিত গঠিত সিস্টেমের বিরুদ্ধে একটি আন্দোলন এবং এটি গোড়া থেকে ব্যাপারটা অ্যাড্রেস করে একটি নতুন সমাজের কথা বলছে, সুতরাং যারা এই পচে গলে যাওয়া সমাজের পক্ষে ছিলেন এতদিন, তারা নানান ধরনের কীর্তিকলাপ করার চেষ্টা করবেন। তারা বারেই চেষ্টা করবেন যে তারা এই আন্দোলনকে নস্যাৎ করে দিতে পারেন, এই আন্দোলনকে আরও দুর্বল করে দিতে পারেন, যাতে তাদের পাওয়ার হাইরার্কিটা মেনটেন হয়ে থাকে। আমরা মনে করছি যে এই মুহূর্তে জনসাধারণ যারা রাস্তায় নেমেছেন তারা অনেক বেশি শক্তিশালী, কারণ তারা কোনো রাজনৈতিক দলের ছাতায় নামেননি, তারা নিজস্ব অনেস্টির ছাতায় নেমেছেন, তারা নিজস্ব জাস্টিসের ছাতায় নেমেছেন এবং তারা র্যাশনালি এবং সেন্সিটিভলি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতে পাচ্ছি, নজরুল ইসলামের গান শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তা ভরে উঠছে মানুষের আঁকা দিয়ে, নানান ধরনের আঁকা এবং স্লোগান দিয়ে। সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে জনসাধারণের আন্দোলনের রূপ আসলে এই ধরনেরই এবং এটা এই সুস্থ সমাজ গড়ার পক্ষেই সবসময় দাঁড়িয়ে থাকবে এবং আস্তে আস্তে তার প্রত্যেকটি দাবিকে অ্যাচিভ করে নেবে। একটা ছোট্ট শেষ প্রশ্ন করব যে 20 তারিখে যে কর্মসূচিটাকে নিয়ে তোমরা ভাবছো, রাত দখলের এত বড় কর্মসূচির পর আমরা ধরতে পারি আরও একটা বৃহৎ কর্মসূচি যেটা হতে চলেছে, সেটাকে কিভাবে ভাবছো বা কীরকমভাবে ভাবছো? আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে রিলে মশাল মিছিলের মতন। আমরা এটা শুরু করব হাইল্যান্ড পার্ক থেকে এবং এটা শেষ হবে শ্যামবাজারে। রিলে মশাল মিছিল এই কারণে, হাইল্যান্ড পার্ক থেকে একটি মশাল জ্বালিয়ে হাইল্যান্ড পার্ক থেকে নেক্সট যে পয়েন্ট অফ মিটিং আছে সেখান অবধি একটি মিছিল করে যাওয়া হবে। সেই মশাল সেখানে যারা জড়ো হয়ে থাকবেন তাদের হাতে তুলে দেওয়া হবে, আবার তারা সেই পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাবেন এবং আস্তে আস্তে এই মশালটি হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার 5 পয়েন্টে পৌঁছবে। আমরা চাইছি যে যাতে এই প্রত্যেকটি সেক্টরের মানুষজন যারা যোগদান করেছেন, আইটি কর্মীরা রয়েছেন, এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান ক্লাবের সাপোর্টাররা রয়েছেন, এখানে রাত দখল আন্দোলনের মহিলারা রয়েছেন, এখানে প্রাইভেট সেক্টরের ডাক্তাররা রয়েছেন, গভর্নমেন্ট সেক্টরের ডাক্তাররা রয়েছেন, WBJDF থেকে রয়েছেন, বহু এরকম সাধারণ মানুষ একসাথে এসেছেন, কারণ তারা এই স্টেটমেন্টটা জোরের স্বরে রাখতে চান যে ডাক্তারদের আন্দোলনের পূর্ণ সমর্থনে তো আমরা দাঁড়াচ্ছি বটেই, আমরা সবাই চাইছি যে জাস্টিস আসলে নতুন সমাজের দিকেও আমাদের নিয়ে যাক, যাতে আর কোনো তিলোত্তমার জন্য এইভাবে রাস্তায় নামতে না হয়। সুতরাং এই স্টেটমেন্ট আরও সংঘবদ্ধভাবে, আরও সংহতির সাথে আমরা বলতে চাইছি এবং 20 সেপ্টেম্বর আমরা সেই কার্যকলাপের ক্ষেত্রতেই থাকব। থ্যাংক ইউ।